আসসালামু আলাইকুম। আমি আর্কিটেক্ট সম্রাট, বাস্তু প্রপার্টিজের পক্ষ থেকে। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ইঞ্জিনিয়ার পবিত্র চন্দ্র পাল। উনি পিডিডিএল ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। উনি বিএসসি সিভিল, কুয়েট। তো ওনার ব্যাপকতা অনেক। উনি ডিজাইনে এবং কনস্ট্রাকশনে ঢাকা শহরের সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় অনেক কাজ করছেন। তো ওনাকে আমরা পেয়ে আজকে আমাদের মধ্যে খুবই আনন্দিত। তো ইঞ্জিনিয়ার পবিত্র চন্দ্র পাল, আপনি কেমন আছেন? জি, ভালো। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ভবন নির্মাণ বিষয়ক কিছু বিষয় আপনার থেকে জানতে চাই, যেহেতু আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকা শহর সহ স্ট্রাকচারাল ডিজাইন এবং পাশাপাশি স্টিল বিল্ডিং নিয়েও কাজ করছেন, ডিজাইন করছেন এবং সরাসরি কনস্ট্রাকশনের সঙ্গে আপনি জড়িত। আপনি নিজে কনস্ট্রাকশন করছেন এবং ডিজাইন করছেন। এক কথায় বলতে গেলে ফিল্ড এবং ডেস্ক দুই জায়গাতেই আপনি কানেক্টেড। একটা বিষয় আমাদের মাঝখানে, আমাদের মধ্যে, আমাদের ক্লায়েন্টদের মধ্যে আমরা বেশিরভাগ সময় লক্ষ্য করি যে আমরা বলে থাকি ভূমিকম্প প্রতিরোধক বিল্ডিং। আসলে ভূমিকম্প প্রতিরোধক কি জিনিস আর ভূমিকম্প সহনশীল বিল্ডিং কি জিনিস? আপনি তো স্ট্রাকচার ডিজাইন নিয়ে কাজ করছেন, যদি এই বিষয়টা আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। ধন্যবাদ। এটা অনেকেরই প্রশ্ন। ভূমিকম্প প্রতিরোধক কোনো বিল্ডিং আসলে হয় না। আচ্ছা। এটা একটা ভুল কথা। যদি কেউ এটা বলে থাকে হ্যাঁ। যে ভূমিকম্প প্রতিরোধক কোনো একটা বিল্ডিং হবে, এটা সম্ভব না। এবং বিশ্বে এরকম কোনো ইঞ্জিনিয়ার নেই যে কোনো বিল্ডিংকে ভূমিকম্প থেকে বাঁচাবে। তো ভূমিকম্প প্রতিরোধক বিল্ডিং হয় না, আসলে বাস্তবে সম্ভব না। আরেকটা বিষয় হচ্ছে ভূমিকম্প সহনীয় কোনো একটা বিল্ডিং। তো ভূমিকম্প সহনীয় বিল্ডিংও হবে না, এটাও সম্ভব না। কিন্তু তাহলে আমরা বিল্ডিং যে ডিজাইন করি, তাহলে এই ক্ষেত্রে আবার সাধারণ মানুষের কাছে আরেকটা প্রশ্ন আছে, এই বিল্ডিংটা কত রেক্টার স্কেল পর্যন্ত সহ্য করতে পারবে। ভূমিকম্পের যে মাত্রা আমরা বলি রেক্টার স্কেল, 7 রেক্টার স্কেল বা 8 রেক্টার স্কেল বা 6 রেক্টার স্কেল, এরকম অনেকে বলে যে কত পর্যন্ত এটা সহ্য করতে পারবে। এটার প্রশ্ন আমাদের কাছে, এর উত্তর আমাদের কাছে জানা নেই। মানে আমরা তাহলে বিল্ডিং ডিজাইন করার সময় ভূমিকম্পটাকে কিভাবে কনসিডার করি। আমাদের বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, আগে ছিল বিএনবিসি 2006, এখন নতুন ভার্সন বিএনবিসি 2020। আমরা অনেকে সংক্ষেপে বলি বিএনবিসি 2020। জি। তো এই কোড অনুযায়ী আমরা যে ডিজাইনটা করি, সেই ডিজাইনে কোডে বেশ কিছু ফ্যাক্টর দেওয়া আছে আমাদের। আচ্ছা। বিভিন্ন ফ্যাক্টর, সেই ফ্যাক্টরগুলোর জন্য বিভিন্ন মান, বিভিন্ন ক্রাইটেরিয়া এই মানটা দেওয়া হয়। আমাদের দেশের পুরো বাংলাদেশটাকে আমরা আমাদের বিএনবিসিতে কয়েকটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এই বিভিন্ন ভাগের জন্য বিভিন্ন ফ্যাক্টরের ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট। আমরা এই ভ্যালুগুলো ইউজ করি। আচ্ছা। তাতেই বাংলাদেশের রেসপেক্টে বিল্ডিংগুলো ভূমিকম্পকে যতটুকু সম্ভব সেটা সে সহ্য ক্ষমতাটা বাড়াতে পারবে। এখন এই ক্ষেত্রে একটা কোশ্চেন, যে বিএনবিসিতে যে ফ্যাক্টরগুলো ব্যবহার করলো সেটা কিসের উপর ডিপেন্ড করে ব্যবহার করলো, আর আমরা সেটা ডিজাইনে কনসিডার করলে তার কি সুবিধা। এগুলো অ্যাকচুয়ালি কোড তৈরি করা হয় বিভিন্ন হিস্টোরি ডিপেন্ডেন্ট, যে আমরা গত 50 বছর বা 100 বছরের আমাদের দেশের ভূমিকম্পের কি তথ্য, সেই তার উপরে ডিপেন্ড করে এই ফ্যাক্টরগুলো তৈরি করা হয়। তো এই ক্ষেত্রে কত রিক্টার স্কেলে এই জিনিসটা মেনশন করা নেই। তো আমরা মনে করি আমাদের বাংলাদেশে বিভিন্ন এলাকা কোন জায়গাটা কম্পারেটিভলি কম ভূমিকম্প প্রবণ, কোথায় বেশি ভূমিকম্প প্রবণ, সেই অনুযায়ী এই ভ্যালুগুলো দেওয়া থাকে। এগুলো আসলে সাধারণ মানুষের পক্ষে বোঝা একটু কঠিন। এটা সিভিল ইঞ্জিনিয়ারদেরকে বুঝতে হবে এবং তারা এই জিনিসগুলো কনসিডার করে যদি দেয়, তাহলে আমরা মনে করি যে একটা বিল্ডিং ঝুঁকিমুক্ত। এই ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে ভূমিকম্পে এরকম হতে পারে যে একটা ভূমিকম্পের সময় 3 তলা বিল্ডিংগুলো দাঁড়ায় থাকলো, দোতলা বিল্ডিংগুলো ভেঙে গেল। এমন হতে পারে যে 3 তলা বিল্ডিংগুলো দাঁড়ায় থাকলো, 6 তলা বিল্ডিং ভেঙে গেল, এরকম হতে পারে। এটা ওয়েবের উপরে ডিপেন্ড করে। আর এই ক্ষেত্রে যেটা ভূমিকম্পর প্রকৃতির উপরে নির্ভর করে, মানে একটা ভূমিকম্প হলেই যে একটা নির্দিষ্ট ধরনের বিল্ডিংগুলো ক্ষতিগ্রস্ত হবে, ব্যাপারটা এরকম না। তো এই ক্ষেত্রে আমরা যে ভূমিকম্প ঠেকানোর জন্য কি কি অপশন আমরা করতে পারি, প্রথমত আমরা ডিজাইনে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে যে কনসিডারেশনগুলো বলা আছে সেই অনুযায়ী আমাদেরকে ডিজাইন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমরা যে সয়েল টেস্ট করি, এই সয়েল টেস্টটা খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশে অনেকেরই সয়েল টেস্ট করার প্রতি অনীহা। তো এই অনীহাটা ঠিক না, এটা বিল্ডিংয়ের জন্য ঝুঁকিপূর্ণ।
তো সয়েল টেস্টটা ঠিকঠাক মতো করতে হবে, এই জন্য বলছি যে আমাদের দেশে ল্যাব থেকে টেস্ট করার প্রবণতা খুব কম। তো ল্যাবের থেকে টেস্ট করার উচিত। এবং সয়েল টেস্টে যদি খেয়াল করতে হবে, যদি মাটিটা খারাপ থাকে, এই মাটিটাকে বর্তমান বিএনবিসিতে কয়েকটা ভাগে ভাগ করছে। এসপিটি কত তার উপরে ডিপেন্ড করে এই মাটিটার ক্লাসিফিকেশন করা আছে, সেই অনুযায়ী বিএনবিসির ফ্যাক্টরগুলো ধরা হয়। এটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো প্রজেক্টে যদি মাটি খারাপ হয়, সেখানে যদি পাইলিং লাগে, তো সেই ক্ষেত্রে ল্যাব টেস্ট করতে গেলে বা কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার বা কোয়ালিফাইড কোম্পানি দিয়ে যদি সয়েল টেস্ট করানো হয়, সেই ক্ষেত্রে একটা টার্ম তারা কনসিডার করে লিকুইফিকশন। এই লিকুইফিকশন খুব ইম্পর্টেন্ট, এটা ভূমিকম্পের জন্য ইম্পর্টেন্ট। তো লিকুইফিকশন, তো এর মধ্যেই আসলে ডেফিনেশনটা আছে যে লিকুইফিকশন মানে লিকুইডের মতো আচরণ করে মাটি যখন ভূমিকম্প হয়। ভূমিকম্পের সময় পুরো পৃথিবীটা বা আমরা যে অংশে আছি, যেখানে ভূমিকম্প হচ্ছে সেই জায়গাটা যখন কাঁপে, তখন মাটিটা লিকুইডের মতো আচরণ করে। তো সেই ক্ষেত্রে পাইলের উপরে যে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, সেই বিল্ডিংটা ঝাঁকি খাবে এবং আস্তে আস্তে বিল্ডিংটা নিচের দিকে যেতে থাকবে, মানে মাটি যখন পানির মতো আচরণ করবে। তো আমরা যখন সয়েল টেস্ট করি, আমরা যদি ভালো কোম্পানি দিয়ে সয়েল টেস্ট করি, তাহলে তারা এটা কনসিডার করবে। এবং এই তথ্যটা যখন সয়েল টেস্ট রিপোর্টে থাকবে, তখন ডিজাইনার এই বিষয়গুলো কনসিডার করবে। এটা আমাদের বিল্ডিংয়ের জন্য ভালো হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় ডিজাইনার ডিজাইন দিয়ে থাকে যে পাইলের লেন্থ হবে 100 ফিট বা 95 ফিট, এরকম বলা থাকে। বিল্ডিং ভবনের মালিক অনেক সময় নিজের থেকে পাশের বিল্ডিংটার পাইলের লেন্থ 80 ফিট ছিল জন্য সেও 80 ফিট দিচ্ছে। তো এই জিনিসগুলো ঠিক না। এটা ঠিক না, মানে এমন হতে পারে যে পাশের প্লটের জমিটা সয়েলের কোয়ালিটি ভালো ছিল, এটা খারাপ থাকতে পারে। এমন হতে পারে কোনো একটা পুকুরের বটম পয়েন্টটা হচ্ছে এই প্রজেক্টটা, আর পাশের প্রজেক্টটা পুকুরের পাড় ছিল। তো সেখানে সয়েলের কোয়ালিটি ভ্যারি করতে পারে। আর কনস্ট্রাকশনের সময় কিছু বিষয় কনসিডারেশন আছে যে আমরা ল্যাপিংগুলো কিভাবে দেব, ল্যাপিংগুলো কোথায় দেব কোথায় দেব না, এগুলো ইঞ্জিনিয়ারিং সলিউশন ইঞ্জিনিয়াররা প্রজেক্টে এগুলো ইমপ্লিমেন্টেশন করবে নিয়ম অনুযায়ী। জয়েন্টগুলো কোথায় দেব কোথায় দেব না। তারপরে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে রিং বা স্টিরাপ, যেটা বিম এবং কলামকে পেঁচায় রাখে। এটা এই পেঁচিয়ে রাখার যে টার্মটা, সেটা ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্টিরাপ, আর লোকাল ল্যাঙ্গুয়েজ প্রজেক্টে সবাই রিং বলে থাকে। তো এই রিংটা বা এই স্টিরাপটা ডিজাইন অনুযায়ী করা উচিত। তবে আমার ব্যক্তিগত মতামত, এই স্পেসিংটা মানে একটা রিং থেকে আরেকটা রিং বা একটা স্টিরাপ থেকে আরেকটা স্টিরাপ, এটা যত কম পারা যায় দেওয়া উচিত, 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি এরকম দেওয়া উচিত। তো এই জিনিসটা দিলে যেটা হবে, ভূমিকম্পের সময় কোনো বিল্ডিং যদি ফেল করে, যদি কনক্রিটগুলো ভেতর থেকে ভেঙে যায়, কনক্রিটগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে যেতে পারে। বেশি ছোট টুকরা হলে ওই দুইটা রিংয়ের গ্যাপ দিয়ে কনক্রিটটা বের হয়ে যেতে পারবে। তো যদি গ্যাপটা বেশি থাকে, স্টিরাপের গ্যাপটা বেশি থাকে, তখন একটা টুকরা যদি বের হয়ে যায়, তখন বাকি টুকরাগুলো বের হয়ে যেতে পারবে, তখন বিল্ডিংটা ফেল করবে। বাঁকা, হ্যাঁ। কিন্তু যদি কলামটা ভেঙেও যায়, কলামটা যদি ফেটেও যায়, কিন্তু যদি দুইটা স্টিরাপের গ্যাপ দিয়ে কনক্রিটটা বের হতে না পারে, তাহলে বিল্ডিংটা কলাপস করার কোনো সম্ভাবনা নেই। তো সেই জন্য এই একটা স্টিরাপ, যা আমরা আজ পর্যন্ত কেউ চিন্তাই করি না, মানে ক্লায়েন্ট এটা জানেও না বোঝেও না, কিন্তু এই জিনিসটা ভূমিকম্প থেকে তাকে বাঁচাতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট অপশন। অ্যানাদার অপশন হচ্ছে, আমরা যে বিল্ডিংগুলো করি, আমাদের উচিত বিম স্ল্যাব দেওয়া, ড্রপ বিম, মানে যেখানে বিমটা ঝুলবে আমরা দেখতে পারবো। অনেকেই কনসিল বিম বলে বা ফ্ল্যাট স্ল্যাব বলে। কনসিল বিম আসলে কোনো বিম না, এটা এটা একটা মানসিক শান্তি, মানে অনেকে বলে কনসিল বিম। কনসিল বিম কোনো বিম না। বিম যদি ডেপথ না পায়, বিম যদি নিচে না ঝোলে, অথবা ইনভার্টেড বিম হলে একটু উপরের দিকে যদি বিমটা ওঠে, মানে বিমের ডেপথ অথবা ইনভার্টেড না হলে এই বিমটা তার অ্যাক্টিভিটি করবে না। তো কনসিল বিম কোনো বিম না। তো বিম যদি থাকে, সেই ক্ষেত্রে কি হয়, বিম কলামের জয়েন্ট এই জায়গাটা ভূমিকম্পের সময় ছাড়ে না। সেই জন্য বলা হয় ভূমিকম্পের সময় দুর্ঘটনা এড়াতে আপনারা বিম কলামের জয়েন্টের নিচে গিয়ে আপনারা আশ্রয় নেন, যেন বিপদ কম হয়। তো বিল্ডিং এর একটা স্ল্যাব নুয়ে পড়তে পারে, কিন্তু বিম কলামের জয়েন্টটা ছাড়বে না, মানে যেখানে বিম এবং কলাম এসে যুক্ত হচ্ছে ওই ইন্টারসেকশন পয়েন্টটা, ওইটা কখনো ছাড়বে না। তো এটা ইম্পর্টেন্ট। তো ভূমিকম্প থেকে বিল্ডিংটাকে রক্ষা করার জন্য এই উপায়গুলো আমরা অবলম্বন করতে পারি। অবশ্যই কনক্রিটের কোয়ালিটি ইম্পর্টেন্ট, রডের গ্রেড ইম্পর্টেন্ট, ভালো রড ইম্পর্টেন্ট। যেমন রড আমরা 500W দেখলেই খুশি হওয়ার কোনো কারণ নেই, বা 60 গ্রেড রড হলেই খুশি হওয়ার কারণ নেই। রডেরও কিছু গুণাগুণ আছে।
রডের ব্রিটলনেস, ডাক্টিলিটি এগুলো খুব ইম্পর্টেন্ট। একটা রড গ্রেড ভালো কিন্তু দেখা যাচ্ছে বাঁকাতে গেলে ভেঙে যায়, হুম। এই রডের আসলে প্রপার গুণাগুণের মধ্যে নেই। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। তো হ্যাঁ, আমরা কনস্ট্রাকশনের কোয়ালিটি যদি আমরা মেনটেন করতে পারি এবং কোড অনুযায়ী ডিজাইন করতে পারি এবং একটা বিল্ডিং যদি একজন ইঞ্জিনিয়ারের সুপারভিশনে হয় তাহলে বিল্ডিংটা নিরাপদ হতে পারে। ধন্যবাদ আপনাকে। তো আপনার কথা যেটা উঠে এসছে যে ম্যাটেরিয়াল চয়েসের মানে ভূমিকম্প সহনশীল বলে আমরা যে বিল্ডিংগুলোকে বলি, এইটার ক্ষেত্রেও ম্যাটেরিয়াল চয়েস বা ম্যাটেরিয়ালের গুণাগুণ একটা বড় অংশ নিয়ে আছে। হ্যাঁ, অনেক বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই যেমন important। আমরা ভালো পাথর কিনলাম দাম দিয়ে, ভালো সিমেন্ট কিনলাম, ভালো বালু কিনলাম, কিন্তু এর মিক্সিং রেশিওটা ঠিক হলো না, বালু বেশি হয়ে গেল বা পাথর বেশি হয়ে গেল বা কম হয়ে গেল কোনো কিছু, এই এই ধরনের প্রবলেমে কনক্রিটের স্ট্রেংথটা কম হয়। অথবা মিক্সিং ভালো হলো কিন্তু প্রপার কিউরিং হলো না, মানে আমি ঢালাই করলাম কিন্তু পানি দিলাম না, এটা একটা প্রবলেম। দেখা যাচ্ছে আমরা একটা বিল্ডিং এর স্ল্যাবে 28 দিন পানি দিয়ে রাখি, কিন্তু একটা বিল্ডিং এর খুবই ইম্পর্টেন্ট কলাম, কিন্তু কলামটাকে আমরা পানি দিচ্ছি কি দিচ্ছি না এটা আমরা খেয়াল রাখছি না, কিন্তু ছাদে পানি দিয়ে রাখছি 28 দিন। তো 28 দিন কিউরিং করার নিয়ম, মানে 28 দিন পানি দেওয়ার নিয়ম। এখন একটা কলামের গায়ে আমরা চট পেঁচানোর পরে পানি দিয়ে রাখবো, কলামটা কিউরিং হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মেনটেন করা উচিত। হ্যাঁ, মানে একটা ভালো ওয়ার্কম্যানশিপ, ভালো মিস্ত্রি। আমরা যেটা জি করে থাকি যে মিস্ত্রিকে পয়সা কম দিয়ে আমরা অদক্ষ মিস্ত্রি ব্যবহার করতেছি, কিন্তু ম্যাটেরিয়াল গুলো খুব দাম দিয়ে কিনতেছি। বিএসআরএম এর রড কিনতেছি, বিদেশ থেকে ইম্পোর্ট করা পাথর কিনতেছি 3 গুণ টাকা দাম দিয়ে, খুব দামি সিমেন্ট কিনতেছি, কিন্তু মিস্ত্রিকে আমি ভালো পয়সা দিচ্ছি না। যে আসলে কাজটা করতেছে সে হচ্ছে অদক্ষ। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বিল্ডিং এর কনস্ট্রাকশনটা গুণাগুণ সম্পূর্ণ হচ্ছে না, ভালো ম্যাটেরিয়াল দিয়েও গুণাগুণ জি সম্পূর্ণ এই হচ্ছে না। ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার একটা ওপিনিয়ন, সেটা হচ্ছে একটা বিল্ডিং এর কোনো কিছুই লেস ইম্পর্টেন্ট না। প্রত্যেকটা প্রত্যেকটা পয়েন্টই খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্টেজই খুব ইম্পর্টেন্ট। একজন ইঞ্জিনিয়ার সুপারভিশন করবে, এটাও ইম্পর্টেন্ট। সয়েল টেস্ট করবে, এটাও ইম্পর্টেন্ট। অনেকে সয়েল টেস্টে অনীহা, একটা বিল্ডিং তৈরি করতে লাগবে 5 কোটি 7 কোটি 10 কোটি টাকা, কিন্তু সয়েল টেস্ট করতে লাগবে 50,000 টাকা, এই টাকাটা খরচ করতে চাচ্ছে না, বিল্ডিংটা একসময় হেলে পড়ছে বা বসে যাচ্ছে। 50,000 টাকা খরচ না করার কারণে 10 কোটি টাকার একটা অ্যাসেট নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হয়ে যাচ্ছে। আবার আমরা খেয়াল করছি যে আমরা একজন বিএসসি ইঞ্জিনিয়ারকে ভিজিট করালে তাকে টাকা দিতে হবে। হুম, এই টাকাটা আমরা দিতে যদি না চাই, তাহলে কাজটা যদি প্রপার ওয়েতে না হয়, তাহলে আমার এই ইনভেস্টমেন্টটা নষ্ট হতে পারে। আবার আমরা এভাবে আমাদের কিছু ভুল আছে যেগুলো আমরা প্রচলিত ভুল। হুম, সাপোজ আমাদের মিস্ত্রি কাজ করলো, আমরা ছাদ ঢালাই যেদিন হয় অথবা কলাম ঢালাই যেদিন হয়, ফুটিং ঢালাই যেদিন হয়, সেদিন আমরা বিএসসি ইঞ্জিনিয়ারকে নিয়ে আসি বা প্রজেক্ট সুপারভিশনের জন্য একজন এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ার নিয়ে আসি কাজটা দেখার জন্য। এটা একটা রং ওয়ে আমি মনে করি, যে কাজ যেদিন ঢালাই হবে তার আগে এটা দেখানো উচিত যে আসলে সবকিছু ঠিক আছে কিনা। একজন ইঞ্জিনিয়ার এসে দাঁড়ালো, কাজ হচ্ছে, ঢালাই হচ্ছে, সে যদি দেখেও কোনো মিস্টেক, তার তখন কিছু করার নেই। তো সেই জন্য আমি মনে করি যে প্রজেক্ট সুপারভিশন বলতে যেটা বোঝায়, সে ঢালাইয়ের দিন ইঞ্জিনিয়ার এসে দাঁড়িয়ে থাকে কোনো লাভ নেই, তখন তো সে কনস্ট্রাকশনের কাস্টিং এর কোয়ালিটি এনশিওর করবে, সেই জন্য ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে থাকতে পারে। কিন্তু প্রপার ওয়েতে রিইনফোর্সমেন্ট, বাইন্ডিং, অ্যাকর্ডিং টু ড্রয়িং, ডিজাইন, কাজটা হয়েছে কিনা, এগুলো কনস্ট্রাকশন মানে কাস্টিং এর আগেই দেখা উচিত। জি, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারলাম ইঞ্জিনিয়ার পবিত্র চন্দ্র সাহেবের কাছ থেকে। তো আজকে আমাদের স্টুডিওতে এসে আমাদের সঙ্গে এই ধরনের একটা আলোচনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই আলোচনার মাধ্যমে আমাদের যারা ক্লায়েন্ট আছেন, সম্মানিত ক্লায়েন্ট আছেন, যারা চিন্তা করছেন বাড়ি নির্মাণ করবেন বা বাড়ি নির্মাণ করার জন্য যারা জমি কিনেছেন, তাদের জন্য এই বিষয়টা একটা দিক নির্দেশনা হবেন, এবং তারা অনেকগুলো বিষয় যেটা নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, একটা ক্লিয়ার সচিত্র ধারণা তারা এটা থেকে পাবে, এটা আমরা আশা করছি। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক সময় ধরে আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখেছেন এবং আপনাদের অনেকগুলো কোশ্চেনের উত্তর হয়তো আপনারা পেয়েছেন। তো আজকের মতো সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।